শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। এই যে ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে এখন দিতে যাচ্ছি স্কুলের গাড়িতে। ছেলেকে দিয়ে চলে এসেছি। তারপরে দেখো বাড়িতে যে বোতলগুলো ফাঁকা ছিল সেইগুলো নিয়ে চলে এলাম কল পাড়ে। এখন অবশ্য ঘরের কলে জল দেয়নি, তাই ভাবলাম বাইরের কল থেকেই বোতলগুলো জল ভরে নিয়ে আসি। তবে সকালে আরও অনেক কাজ করেছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ বুঝতেই পারছো সকালটা না খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। মানে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করতে পারি, কোনো দিন করতে পারি না। তো যাই হোক, এই কয়েকটা বোতল ফাঁকা ছিল সেগুলোতেই জল ভরে নিচ্ছি। আর এই বোতলটা ঢাকনাটা জানো তো পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, তাই আর একটা অন্য বোতলে ঢাকনা লাগানো হয়েছে। দেখতে যেন কেমন লাগছে তাই না? দেখো, নিজে ঢাকনা লাগালে দেখতে বেশ ভালো লাগে, যদি উল্টো পাল্টা কোনো ঢাকনা লাগানো হয় তাহলে না একদমই কেমন লাগে। তো যাই হোক, খুব সুন্দর দেখো জল পড়ছে, বোতলগুলো জল ভরে নিচ্ছি। আর কয়েকদিন আগে জানো তো এই কলটায় না জলই পড়ছিল না, একদম জল পড়ছিল না, খুব আস্তে আস্তে জল পড়ছিল। একজন কমেন্ট করে জানতে চেয়েছিলে যে তোমাদের এই বাইরের কলটায় কি সব সময় জল পড়ে? না গো, সব সময় জল পড়ে না। এই যে সকালবেলা জল দেয় ওই 8:30 9টা অবধি চলে, তারপরে আবার দুপুর 12টায় দেয়, তখন ওই 2টো পর্যন্ত চলে, দিয়ে আবারও বিকেলবেলায় আরেকবার দেয়। তো যাই হোক, সব বোতলগুলো দেখো জল ভরা হয়ে গিয়েছে। আর এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর প্লাস্টিকের গামলাটা ভেঙে যাওয়াতে এই গামলাটাতেই বোতলগুলো নিয়ে গেছিলাম। তোমরা তো দেখেছো কালকে রুদ্রবাবা গেছিলো বাজারে, দিয়ে নিয়ে এসেছিলো কুমড়ো। তবে কুমড়োটা কালকে রান্না করা হয়নি, কালকেই বাবা বলছিল যে পুঁই শাক কাটবে, কেটে কুমড়োটা রান্না করবে। তো কালকে শাক হয়েছিল বলে করা হয়নি, আজকে করব কুমড়োটা। আর কুমড়োতে দেব পুঁই শাক। আর এই যে দেখো পুঁই শাক তো অনেক হয়েছে, তো ওই যে গাছ লাগানো হয়েছিল, অনেক পুঁই শাক হয়েছে, এখন খাওয়ার লোক নেই। তো আজকে হচ্ছে আমরা প্রথম খাবো। তোমরা যদি কেউ পুঁই শাক খেতে চাও, আমাদের বাড়ির টাটকা পুঁই শাক, তাহলে চলে এসো আমাদের বাড়ি, নিয়ে যাও পুঁই শাক। তো এই যে লম্বা লতাটা দেখছো ওপর দিকে উঠে যাচ্ছে, ওই লতাটা কাটবো। এই যে দেখো পুঁই শাকের লতাটা কয়েকদিন আগে ছোট্ট ছিল, টিনে উঠছিল না, আর এখন বেড়ে দেখো কতটা হয়ে গেছে। চলো কেটে নিয়ে এবারে। এই যে টাটকা তাজা পুঁই শাক। আর এই যে দেখো আর একটা একদম টাটকা, একদম জলের ফোঁটা আছে গো, মানে ভোরের দিকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য জলের ফোঁটা রয়েছে। চলো এবার কেটে নিই, এইদিকে ধরতে হবে। এই যে, আর এই যে এই ডগাটা দেখছো, এটা অনেক লম্বা হয়ে গেছে, দিয়ে ওখানে ত্রিপল আছে ওখানে ঢুকে গেছে, সেই জন্য এইখানটা কেমন কালার হয়ে গেছে দেখো। তো এই লম্বা ডগাটাকে নিয়ে নেবো, আর নেবো না, এটাই হয়ে যাবে, এটা কাটলে হয়ে যাবে। এই যে, আর এটা থাক, সব একদিনে কেটে নিলে তো হবে না, যত থাকবে তত ঝাঁকড়া হবে। আর কাটলেও কিন্তু একদিকে ভালো, মানে যেখানটায় কাটলাম তার ঠিক নিচের দিক থেকে এই যে এইগুলোতে কিন্তু আবার নতুন করে গজাবে, সে আরও মানে ঝাঁকড়া হবে, তখন দেখতেও খুব ভালো লাগবে। আর এই যে পাতাটা তো বলার নয়, মানে পুঁই শাকের পাতা যে এত বড়, ভাত খাওয়া হবে গো, কত বড় দেখো। এটা যে আগের বার হয়েছিল ওই গাছের চারা নিজে থেকেই হয়েছে বীজ করে। আর এই যে যেটা কাটলাম ওই দিকটা, ওটা সে বাবা লাগিয়েছিল বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসে। তো চলো এখন সবজি পাতিগুলো কাটি তাহলে। পুঁই শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি, আর সাথে দেখো বড় বড় যে কটা পাতা ছিল পাতাগুলোকেও নিয়ে এসেছি, কারণ পাতাগুলোও দিয়ে দেবো জানো, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। তো কুমড়োটাই দেখো প্রথমে কাটতে শুরু করলাম। আর ওই যে কালকে বাজার থেকে বেগুন তারপরে আলু সব কিছু নিয়ে এসেছিলো, সব কিছুই কিন্তু নিয়ে চলে এসেছি। আর আমি তো স্নান টান করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি সবজিপাতিগুলো কেটে দেব, কিন্তু আজকে রান্নাটা করবে দিদি। তো কুমড়োগুলো দেখো এই যে এই সাইজের কাটছি, খুব বেশি মোটাও করছি না, আবার খুব বেশি ছোটও করছি না। এদিকে আবার ঘটে গেল বিপদ, এদিকে আমি কুমড়ো কাটছিলাম, কুমড়োর সাথে আমার হাতটাকেও মানে আঙুলটাকেও ধরে নিয়েছি জানো। আমার এই যে কুড়ি আঙুলটা আছে একটুখানি কেটে গিয়েছে, রক্ত পড়ছে। তো একটুখানি কলগেট লাগালাম, তাও দেখছি রক্ত পড়েই যাচ্ছে, থামছে না। তো কী আর করা যাবে, অমনি করে আমি কাটছিলাম, যে দিদি বলল রক্ত থামছে না, তো তোকে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। দিদিকে সমস্ত কিছু রেডি করে দিলাম, সবজিপাতি কাটলাম, দেখলেই তো কাটতে আবার দিদি কাটা শুরু করলো। তো তারপরে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম, একটু যাবো ভিডিও অফিসে। আমি তো তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি আমার অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তো যাই ভিডিও অফিসে দেখি কোনো কাজ হচ্ছে নাকি, ভেরিফাই হচ্ছে নাকি। অনেকেই তো অনেক রকম বলছে, আবার ভিডিওতে অনেক কিছু দেখছি, অনেকে অনেক রকম করছে। আবার অনেক দিকে দেখছে কি, মানে অঙ্গনারী কর্মী যারা আছে তারা বাড়িতে এসে ফর্ম ফিল আপ করছে, কিন্তু আমাদের এদিকে না আসছে না, ওই কোনো খবরই পাচ্ছি না।
তো শুক্রবারের দিন যেদিনকে আমি ছিলাম না, বলছিল নাকি ভেরিফাই হচ্ছে নতুন করে, তো সেদিনকে ছিলাম না বলে আমার যাওয়া হয়নি। তো চলো আজকে যাই, দেখি ভেরিফাই হচ্ছে নাকি, করা হচ্ছে নাকি, যদি হয় করবো। জানি না আদৌ আমি টাকা পাবো কিনা, অনেকদিন তো পেরিয়ে গেল। তো চলো দেখা যাক, যা হবে সবাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো মাঠ দেখো ফাঁকা, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে হচ্ছে তোমাদেরকে বলছি, তবে ওই বৃষ্টি না কোনো কাজেই লাগছে না। এখনো পর্যন্ত মাঠে মোষ গরু ছাগল চড়ছে। বর্ষাকাল পড়ে গেল, তবুও যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হবে, জমিতে জল দাঁড়াবে, তবেই না মানুষে চাষ করতে পারবে। জমি দেখো পুরো ফাঁকা, এখনও কিন্তু চাষ দেওয়াই শুরু হয়নি। বৃষ্টির জলই তো জমিতে দাঁড়াচ্ছে না। তো যাই হোক, এই যে দেখো কত মোষ একসঙ্গে চড়ছিল, তো দেখতে খুব ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কতগুলো মোষ। তো যাই হোক চলো, এই মাঠ থেকে হয়তো অন্য মাঠে নিয়ে যাবে, সেই জন্য নিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা টোটোয় করে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল দাদা আর দিদির সাথে। দাদা বলতে তোমরা অনেকেই হয়তো চেনো, অনেকেই চেনো না, এটা হচ্ছে আমাদের বড় মাসির ছেলে আর তার বউ। তো আমাদের পাশের গ্রামেই হচ্ছে তাদের আর কি শ্বশুর বাড়ি, মানে এই জায়ের মানে বাবার বাড়ি। তো গেছিলো ওখানে, সন্ধ্যাবেলায় এসেছিলো, দাদাকে নাকি ডাক্তার দেখাতে যাবে। তো সেই জন্য ওরা এখন যাচ্ছে রামপুরহাটে ডাক্তার দেখাতে। তাই দেখা হয়ে গেল, গাড়ি থেকেই দুজনে আর কি কথা বলে নিলাম। চলে এলাম আমাদের যেখানে বিডিও অফিস আছে সেখানে, সেটা কিন্তু রামপুরহাটে। তো এখন দেখো ভিতরে যাচ্ছি, জানি না কি হবে, যে কাজে এসছি আদৌ কি সেই কাজ হবে। আর তোমরা তো অনেকেই জানো, প্রথমে আমার রিজেক্ট এসেছিলো, তারপরে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো সেটা নাকি ভেরিফাই করা হচ্ছে। আমাদের গ্রামের একজন ছেলে এসছিল, যেদিনকে আমি ছিলাম না শুক্রবারের দিন, সেই দিনকে হচ্ছিল। তো জানি না আজকে হবে নাকি। তো এখানে ভিতরে এসে একটা দোকান আছে, তো রুদ্র বাবা বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, তাই ও বললো যে মুড়ি খাবে। তো আমি বললাম খেয়ে নাও, তারপরে তখন দেখবো আর কি, জিজ্ঞাসা করব। তো এখানে এসেই দেখো মুড়ি নিয়ে নিয়েছে, ঘুগনি, চপ, তারপরে লঙ্কা দিয়েছে, শসা দিয়েছে, মানে আমারই খেতে ইচ্ছা করছিল। তবে না গো, আমার এখন খেলে হবে না, কারণ আমার ওষুধ আছে। তো ওষুধ খাওয়ার আগে 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না, পরে 1 ঘন্টা খাওয়া যাবে না। তো সেই কারণে আমি খেলাম না। তো যাই হোক, রুদ্র বাবা খেয়েছিল, তারপরে আমরা ওখানে সব জায়গায় খবর নিয়েছিলাম যে ভেরিফাই হচ্ছে নাকি। তো যখন নিচে জিজ্ঞাসা করছি তখন বলছে ওপরে ম্যামের কাছে যাও, ওপরে যাচ্ছি তখন বলছে নিচে যাও। মানে প্রত্যেকটা রুমে রুমে খবর নিলাম যে কিছু হচ্ছে নাকি। আমরা তো বললাম যে ভেরিফাই হচ্ছিল, শুক্রবারের দিন হয়েছে। তো বলছে যা হওয়ার হয়ে গেছে, যারা এসছিল তাদেরও হয়ে গেছে, আর যারা আসেনি তাদেরও ভেরিফাই হয়ে গিয়েছে, যে সব কাগজ পাঠিয়ে দিয়েছি, আর আমাদের কিছু করার নেই, অপেক্ষা করো, টাকা ঢুকে যাবে, এটাই বলল। কী আর করবো, জোর করে তো আর কিছু করা যায় না। চলে এলাম মন খারাপ করে, জানি না আদৌ মানে টাকা ঢুকবে নাকি, ভগবানই জানে কি হবে। তো এখন দেখো মন খারাপ করে যাচ্ছি, একদম ভালো লাগছে না, মানে টাকাটা পেলাম না। শাশুড়ি বৌমা 6,000 টাকা, মানে বুঝতে পারছো কত টাকার ব্যাপার। মন খারাপ হয় বা না হয় তোমরাই বলো। তো যাই হোক, ওষুধ খাওয়া হয়েছে অনেকক্ষণ, একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম 1 প্যাকেট বিস্কুট নিয়ে খেয়ে নিই। তাই 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট বিস্কুট নিলাম, আর সেটা খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে বাবাকে সব কিছু বলতে হবে যে এই ব্যাপার। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে প্রথমে একটু হাত মুখ ধুয়ে হাওয়াতে বসলাম, খুব গরম লেগেছিল। দিয়ে অনেকক্ষণ বসার পর আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিলাম, আর দিদি তো রান্না করছিল, দিদি দেখো রান্না বান্না হয়ে গেছে, আর নুন সালে নেতাও দিয়ে দিয়েছে। আর এখানে দিদি আবার ওখানে ভিতরে আর কি ভাতের ফ্যান ঝরায় না, বাইরে নিয়ে আসে দিয়ে ঝরায়, এখানে উঠোনের মধ্যে ঝরিয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট দিদি হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছে। তো আমি ভাবলাম তাহলে উঠোনগুলো ঝাড়ু দিয়ে, আর ঝাঁটাটা জানো তো অনেকটা ছোট হয়ে গেছে, অনেক নিচু হয়ে ঝাঁট দিতে হচ্ছে, আর অনেকটা কিন্তু সময়ও লাগছে। যখন নতুন ঝাঁটা বড় ঝাঁটা থাকে তখন কিন্তু ঝাড়ু দিতে বেশি সময় লাগে না। তো যাই হোক, উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, দিদি বা কখন করবে, দিদি আবার মাজা ঘষা করে আবার সবাইকে খেতে দেবে। আর ঝাড়ু দিয়ে আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তো রেডি হব, কারণ আজকে আমরা যাব বিয়ে বাড়ি। এখন অবশ্য খুব বেশি বেলা হয়নি, তো সেই কারণে ভাবছি যতটা কাজ আর কি করে দেওয়া যায় কাজগুলো করে দিয়ে তখন আর কি রেডি হব, রেডি হয়ে তখন যাব। তো চলো আর দেরি করবো না, উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। আর ঝাড়ু দিয়ে হ্যাঁ, রুদ্র সোনাকে স্নান করিয়ে দেবো, কারণ আমরা যখন এলাম ও দেখলাম স্কুল থেকে এসে মুড়ি খাচ্ছিল, মুড়ি খেয়ে আবার গেছে কাকিমাদের বাড়িতে। তো আমরা তো গেছি আর এসছি, আমাদের আজকে বেশি দেরি হয়নি, কারণ আমরা 10টার সময়তে চলে গেছিলাম। তো 11টা সাড়ে 11টার আগে আর কি আমরা চলে এসেছি। তো যাই হোক চলো ঝাড়ু দিয়ে নিই। আর কি সুন্দর আবহাওয়াটা, বেশ ভালোই আছে, রোদ নেই। আর বেশিরভাগ বিকেলেই ঝাড় দেওয়া হয়, তো দেখলাম রোদ যখন নেই তাহলে ঝাড়ুটা দিয়ে দিই, তাহলে মাথার ওপরে চাপ থাকবে না যে উঠোন ঝাড় দিতে হবে, উঠোন ঝাড় দিতে হবে। তো সেই কারণে আর কি দিয়ে দিচ্ছি।
ঝাড় দিলাম, আর ঝাড় দিয়ে জানো তো প্রচণ্ড গরম লেগেছিল, একটুখানি গাটাও ধুয়ে নিলাম। সকালে অবশ্য একবার স্নান করেছিলাম শ্যাম্পু করে, তো আর একবার গাটা ধুলাম, এখন বেশ একটু ফ্রেশ লাগছে। তারপরেই দেখো আমি রেডি হতে শুরু হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর বিয়েবাড়ি যাব, একটু সাজগোজ না করলে কি হয় বলো তো। তো আমি শাড়িটা পরে নিয়েছি, আর আজকে অনেক দিন পর এই শাড়িটা পরলাম। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো চলো আমি এখন রেডি হয়ে নিই। খুব বেশি সাজবো না, কারণ আগের দিনকে যখন ননদকে আনতে গেছিলাম সেদিন খুব একটা বেশি সাজিনি। তাও মানে অনেকেই বলেছিল দিনের বেলা এত সাজ ভালো লাগে না, তাই হালকা পাতলায় আর কি সাজবো। তবুও বিয়ে বাড়ি যদি না সাজি, মানে অনেকেই সাজবে তো তখন আমাকেই কেমন কেমন লাগবে যে আমি সাজগোজ করিনি, এমনি চলে এসেছি। তো সামান্য একটু ফাউন্ডেশন নিয়েছিলাম মুখে, তারপরে একটু ফেস পাউডার নিয়ে নিলাম। আর এখন ভ্রুটা একটু কালো করতে হবে, কারণ আমার না এতই অল্প ভ্রু জানো তো, মানে বোঝাই যায় না, একটু মানে কালো করলেই তখন বোঝা যায়। তো যাই হোক, ভ্রু কাজলটা লাগিয়ে নিচ্ছি। আর চুলটা কি করব সেটাই ভাবছি, মানে এত পাতলা চুল খুলে রাখলেও এই গরমে খুলে রাখতে পারবো না, আবার বাঁধলেও কেমন যেন অল্প অল্প ছোট ছোট লাগে, একটুখানি চুল মনে হয়। তো যাই হোক, আমার সাজগোজের যা যা আছে বেশি কিছু আমার নেই, অল্প মানে কম দামি সবার কি আছে, তো সেইগুলোই আমি নিয়ে চলে এসেছি। হাতে দেখো চুড়ি পরে নিলাম, ওই একটা চুড় ছিল সেটা পরলাম, দুটো চুড়ি দুই হাতে পরে নিলাম। আর রুদ্রর বাবা তো সে রামপুরহাট থেকে এসে গেছে মাঠে কি দরকার আছে, তো সেই জন্য ও গেল। ও আমাকে বলল তুমি রেডি হয়ে থাকবে, আমার মাঠে কিছু কাজ আছে, কাজ সেরে আমি চলে আসবো, দিয়ে তখন বিয়ে বাড়ি যাবো আর কি। তো যাই হোক দেখো সেজে নিচ্ছি। আর লিপস্টিক তোমাদেরকে প্রথমে যেটা দেখালাম সেটা লিকুইড, যেদিন মানে সেই দিনকে যেটা লাগিয়ে গেছিলাম সেটাও শেষ, মানে সেটা শুকিয়ে গিয়েছে, মানে ওটা লাগছেই না। সেই দিনকে মানে টেনে টুনে কোনো রকমে হয়েছিল। আর যেটা এখন লাগালাম, যেটা হালকাভাবে লাগানো যায়, সেটাও দেখলে ঘোরালাম তা বের হলোই না, সে আঙুলে করে আমাকে বের করতে হলো, দিয়ে ঠোঁটে লাগাতে হলো। মানে লিপস্টিক নিতে হবে, সাজে সব কিছুই আমার নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, মানে নেওয়াই হয় না। মানে গেল বছর পুজোতে তো তোমরা দেখতেই পেলে যে কতটা মানে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, সে আমাকে সাপে কামড়ালো, মানে কোনো সাজগোজের জিনিস কেনাই হয়নি। আর কি জানো তো, আমরা ওই পুজোতেই একবার আর কি কিনি সব কিছু, তো সেই জন্য কিছু নেওয়া হয়নি, যা ছিল সেইগুলো সব খারাপ হয়ে গিয়েছে। তো একটুখানি সামান্য আইলাইনার লাগিয়ে নিচ্ছি। বিয়ে বাড়িতে মানে সবাই সাজগোজ করবে, আমি যদি সাজগোজ না করি কেমন একটা লাগবে আর কি, বেমানান বেমানান। তো সেই জন্য হালকা করে সব কিছুই দেখো নিচ্ছি। এবার চুলটার পালা, মানে সাজগোজ আমি করি সবই ঠিকঠাক করে ফেলি, চুলটাকে যে কিভাবে রাখবো সেটাই আমি বুঝে উঠতে পারি না জানো তো, কোনোভাবেই দেখি যে মানাচ্ছে না। একমাত্র ছাড়লে দেখতে ভালো লাগে, তবে এই গরমে ছাড়তে পারবো না গো। তো দেখি কি আর করা যায়, চলো চুলটা আঁচড়ে ভালো করে একদম পুরোপুরি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর দেখো আমি কখন থেকে সাজতে বসেছি, এখনও পর্যন্ত রুদ্র বাবা এলো না, ও আবার কখন আসছে তার ঠিক নেই। তো চলো একদম রেডি হই, তারপরে আসছি। বন্ধুরা, সেই যে আমরা রামপুরহাট থেকে এসছি, রামপুরহাট থেকে আসার পরেই কিন্তু রুদ্রর বাবা চলে গেছিলো মাঠে, দিয়ে ও আমাকে বলে গেছে যে তুমি রেডি হয়ে থাকবে বিয়েবাড়ি যাওয়ার জন্য, আমি এসে স্নানটা করব, স্নান করে আমরা বিয়েবাড়ি চলে যাব। আর জানো এখন বাজে 3টে, দুপুর 3টে বেজে গেছে, সে কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি, এখনও পর্যন্ত রুদ্রর বাবা মাঠ থেকে বাড়ি আসেনি। আমি মানে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো এত সেজে কুজে বসে থাকা এই গরমের দিনে, মানে ও যে কী হলো, কেন যে আসছে না, এত মানে রাগ হচ্ছে না আমার ওর উপরে, তোমাদেরকে বলার নয়। তো আমি তো দেখলে এলাম, এসে কত কাজ করলাম, কাজ সব কাজ গুছিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আজকে যে অনেক দিন পর এই শাড়িটা পরলাম, এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আর এখন 3টে বাজে, এই 3টের সময় মানে এই 3টের পর যদি ও মাঠ থেকে আসে, তারপরে স্নান করবে, রেডি হবে, রেডি হয়ে যাবে, কটা বাজবে বলো তো? 3:30 তো বাজবেই। আর এই সময় কি কেউ বিয়ে বাড়ি যায় তোমরাই বলো? তো আজকে হচ্ছে একটা মাসির ছেলের বিয়ে, মানে আজকে বিয়ে নয়, আজকে বউ ভাত, কালকে হয়ে গেছে বিয়ে। তো কালকে থেকেই নেমন্তন্ন ছিল, কালকে আমরা যাইনি। তো কথা হয়েছিল আমরা 3জনে আজকে দুপুরে বউ ভাত খেতে যাব, মানে দুপুরবেলাতেই বউ ভাত। তো সেই জন্য দেখো রামপুরহাট থেকে তাড়াতাড়ি করে চলে এসে আমি সুন্দর করে সেজে গুজে নিয়েছি, এখনও পর্যন্ত রুদ্রর বাবার কোনো পাত্তাই নেই। আর কি বলো তো, আমাদের যে পাশের গ্রামটা আছে সেখানে যদি হতো তাহলে কিন্তু আমি রুদ্রকে নিয়ে চলে যেতে পারতাম। কোন গ্রামে বিয়ে বলো তো, মানে যেটা মাঠ পেরিয়ে আমরা যাই, দিয়ে যেই গ্রামে আমরা টোটো ধরি, দাঁতপুর বলে গ্রাম, তোমরা একজন কমেন্ট করেও জানতে চেয়েছিলে যে আমরা কোন গ্রামে টোটো ধরি, তো দাঁতপুর গ্রামে আমরা টোটো ধরি, ওই গ্রামে হচ্ছে বিয়ে। তো আমি আর অপেক্ষা করতে পারছি না, 3টে বেজে গেছে, আর ও যদি আসে তারপরে রেডি হয়, যাওয়া কিন্তু সম্ভব নয়, এত বেলায় কেউ বিয়েবাড়ি যায় বলো? তো
তো সুন্দর করে দেখো আমি সেজেছি। আমার কত আশা ছিল যে বিয়ে বাড়ি যাবো, কিন্তু সব আশায় জল ঢালা গেল। মানে একবার দাঁড়াচ্ছি, একবার বসছি, মানে এক সস্ত মানে আমি থাকতে পারছি না, এত বিরক্ত লাগছে। এদিকে 3টে বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হচ্ছে দেখে আমি রুদ্রকে খাইয়ে দিয়েছি। মানে ওকে খাইয়ে দিয়েছি, যখন যাব যখন আসবে করে রুদ্রসোনাকে আগে খাইয়ে দিয়েছি, তবে আমি এখনও খাইনি। তো আর অপেক্ষা করব না, চলো শাড়িটারি খুলে দেবো। দেখো দরদর করে ঘাম পড়ছে, মানে এই গরমে রেডি হয়ে বসে থাকা কতটা কষ্টের তোমরা বলো তো। তো কী যে হলো ওর সেটা একবার খবর নিতে হবে। তো একবার যাব আমি ভাবছি একটু মাঠের সাইডের দিকে, যে ওকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি সেটাও কিন্তু খবর নিতে হবে। তো যাই হোক চলো। উফ, টিপ সব আমার উঠে গেল, এত গরম। চলো কাপড় ছেড়ে দিই, আজকে আর বিয়েবাড়ি যাবো না গো, বিয়েবাড়ির ভোজ খাওয়া আমার কপালে নেই। সমস্ত সাজগোজ খুলে দিয়েছি, আর আমি ভাবছিলাম কি শাড়িটা খুলে দিয়ে আমি যাব রুদ্র বাবাকে একটু দেখতে মাঠের দিকে। আর যেই মাঠে ও গেছে সেই মাঠটা জানো তো অনেকটা দূরে। তো আমি যাব করতে করতেই দেখছি রুদ্র বাবা চলে এসছে, মানে এইমাত্র রুদ্র বাবা এলো। আর জানো তো ও আসার পর থেকে বারে বারে কান ধরছে, মানে ও বুঝতে পারছে যে আমি রেগে যাব, সেই ও কখন গেছে, আসছিল না দিয়ে বারে বারে কান ধরছে। তো যাই হোক, কী আর করা যাবে, বিয়েবাড়ির ভোজ আমাদের কপালে ছিল না, সেই জন্যই যাওয়া হয়নি। আর তাছাড়াও কী জানো তো, ও মাঠে গিয়ে মানে ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ মাঠে এসেছিলো ট্রাক্টর, চাষ করতে হবে, কদিন পরেই তো ধান রোপণ করা হবে, এখন সব জমিতে চাষ দিতে হবে। তো সেই জন্য ও আসতে পারিনি। আর ওখানে একজনকে থাকতেও হয়, টাইমগুলো দেখতে হয়। তবে ও মোবাইলও নিয়ে যায়নি, যে মোবাইলে ফোন করে আমাকে জানাবে বা আমি ফোন করব। তো সেই কারণে কোনো যোগাযোগ হয়নি, এতটা দেরি হয়ে গেল। আর মাঠেও বুঝতেও পারিনি যে ভিতরে এতটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, মাঠের চাষ, আর আমরা চাষি মানুষ, চাষটাকে আগে মানে মন দিয়ে করতে হবে, চাষের কাজটাই করতে হবে, তাই না? তো চলো লিপস্টিক তুলবো, আর খিদে পেয়েছে প্রচণ্ড, খাওয়া দাওয়া করবো। আর রুদ্রর বাবারও খুব খিদে পেয়ে গেছে, আগে রুদ্র বাবাকে খেতে দেবো, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। চলো মুখটা একটু ধুয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে নিই। কী করবো বাবা, কী করবো এটা নিয়ে? ওটা নিয়ে খেলার জিনিস না, দাও ওটা আমাকে দাও। রুদ্রর বাবা স্নান করলো, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে দিদি রান্না করেছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছে, আর ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝোল করেছে। আর আমরা চলে যাওয়ার পর মানে রামপুরহাটে গেলাম, তখন আবার মাছ বিক্রি করতে এসেছিলো, ছোট ছোট মাছ, খয়রা মাছ যেগুলো বলি, ওই মাছের টক করেছে, ওই দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া করে একটুখানি বসে ওপরে এলাম দুজনে। মানে কি বলবো, তোমরা তো সবই দেখেছো দৈবকীর ভিডিও, আমিও দেখলাম। ও এত সুন্দরভাবে সেজে খুঁজে মানে রেডি হয়ে বসেছিল, সত্যি স্বাভাবিক, মানে রাগ হওয়াটা স্বাভাবিক আমার প্রতি। কিন্তু কিছু করার ছিল না গো, কারণ মাঠে এমন পরিস্থিতিতে আমি পড়ে গেছিলাম, না বাড়ি আসতে পারছিলাম না, বাড়িতে কাউকে খোঁজ দিয়ে পাঠাতে পারছিলাম, মানে অনেকটাই দূরে ছিলাম। তো মাঠে কেউ ছিল না, আমাদের আশেপাশের একজনও লোকজন ছিল না, তাই জন্য বলেও পাঠাতে পারিনি। তো কী করবো, যাওয়া হলো না, দৈবকীরও মনটা ভেঙে গেল। আর সত্যি যাওয়ার ইচ্ছে ছিল ওর, আমারও ছিল। আমরা তো ধরো চাষবাস করে আমাদের মানে বলতে পারো চলে, আর তোমাদের ভালোবাসায় ভিডিও থেকে, তবে বিশেষ করে ভিডিও থেকে আমাদের সংসারটা বেশি চলে। আর চাষবাস করে দেখতে পাচ্ছ, চাষবাসে আমাদের যে ধানগুলো হয় সেগুলো তলাতে বাঁধাই থাকে। তো ও বুঝেছে সেটা, আমাদের সুবিধা অসুবিধাটা বুঝেছে। আর কি বলতো, মাঠে ডাক্তার এসেছিল, আর যদি না যাওয়া হতো তাহলে কিন্তু পাওয়া যেত না। আর শুধু আমাদের তো একা করবে না, আরও মানুষের জমি আছে, তো সেগুলোও করবে। যখন আসে ওরা, তখন যখন ডাক পাঠায় আর কি বলে, তখনই কিন্তু যেতে হয়। যে আমারটা পরে করে নেবো, পরে যাবো বললে কিন্তু হবে না। মানে ওই মাঠে নেমেছে মানে ওই মাঠে কি বলতো আর কি সব জমি করে দেবে। আর জলটা তো এখন মানে কন্টিনিউ হচ্ছে না, ধরো আজকে জল হচ্ছে, দুদিন পরে জল হচ্ছে। এটা জমিতে জল থাকাকালীন যদি চাষ না দেওয়া হয় না, তাহলে কিন্তু সেটা চাষ হচ্ছে না ভালো। এটা আমার জমিতে খানিকটা জল ছিল, আমি দেখলাম এই যে সুযোগ, আবার কালকে দিকে যাবো, রোদ হয়ে যাচ্ছে, জল জমির আবার শুকিয়ে যাচ্ছে, তখন চাষটা হবে না। তো এই কারণের জন্য আর কি দেরি হয়ে গেছিলো। আর কিছু করারও নেই, দৈবকে সেটা মানিয়ে নিয়েছে, কারণ ওকে মানাতে তো হবেই, কারণ ও চাষের ঘরের বউ হয়ে এসছে, তাই না বলো? তো ওরকম দেখো রাগ নেই, গোছানে আমরা দুজনে একসঙ্গে বসে আছি, হ্যাঁ, মানে হাসি খুশি আছি। ভোজ খেতে যাওয়া হয়েছে না হয়েছে তাতে কি আছে নাকি? তার মধ্যে আমাদের দুজনের রাগ গোসা করে বসে থাকলে হবে বলো বন্ধুরা? এটাই তো সংসার, এটাই তো মানিয়ে নিয়ে যে সংসারে চলতে পারবে মানিয়ে নিয়ে, তবেই তো সংসারের সুখ আসবে, তাই না? তো চলো এখন একটু বসি, তারপরে একটু গাছগুলো আছে ছাদে, সেগুলোতে একটু জল দেবো। আমি ছাদে বসেছিলাম, পাড়ার কাকিমারা দল বেঁধে যাচ্ছিল, আমাকে দেখলো নিচ থেকে, দিয়ে বলছে দৈবকী শিবতলায় এসো, মিটিং আছে। তো আমি বললাম কিসের মিটিং? বললো কি ভুলে গেলে, কয়েকদিন পরে তো বিপত্তারিণী পুজো,
আর জানো তো আমাদের বিপত্তারিণী পুজোর আগে একটা মিটিং হয় যারা যারা করে তাদেরকে নিয়ে, ওই কত করে চাঁদা পড়বে না পড়বে, এটা কিন্তু বাড়ি থেকে আপন আপন নিজে নিজে ফল কিনে নিয়ে এসে পুজো করানো হয় না, মানে সবাই মিলে চাঁদা দিয়ে দেয়, তারপরে এক জায়গায় সব বাজার করা হয়, সেখান থেকে পুজো হয়, পুরোহিত মশাইকে দেওয়া হয়। তো সেই জন্য একটা মিটিং হয় কত করে চাঁদা পড়বে না পড়বে। তো আমাকে ডাকলো, আমি ভাবলাম ডাকলো যখন বড় মুখ করে যাই, গিয়ে অংশগ্রহণ করি। আর ওই যে শিবতলায় দেখো সবাই গোল করে বসে আছে, এখন মিটিং হবে। বিপত্তারিণী পুজোর মিটিং করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে প্রথমে চা করলাম, চা করে সবাইকে চা দিয়েছি। আর এখন দেখো চলে এসেছি রুটি করতে। আজকে বেশ অনেকগুলো রুটি করা হচ্ছে। এদিকে অনেকগুলো রুটি আমি কিন্তু করেও ফেলেছি, মানে 6টা রুটি এখানে হয়ে গেছে। আর রুটিগুলো কি দারুণ ফুলছে গো, মানে করতেই মজা লাগছে। তো টোটাল হচ্ছে 6, 7, 8, 9, 10, 11টা রুটি হচ্ছে সব শুকনো মিলিয়ে। তো চলো আর দুটো করতে আছে, সেই রুটি দুটোও করে নেব। আর প্রচণ্ড গরম, জানো তো প্রচণ্ড গরম লাগছে। তো রুটিগুলো করবো, করে হচ্ছে রুদ্রসোনাকে পড়াতে বসবো। তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।